আজকের গল্প সময়। রচনা সুব্রত ভৌমিক। গল্প পাঠে আমি অরুময় চক্রবর্তী। রাত প্রায় 11টা নাগাদ মোবাইল বেজে উঠল। শুতে যাচ্ছিলেন রজতাভ। মোবাইলের দিকে হাত বাড়ালেন। কে হতে পারে? মিমি। কিন্তু মেয়ে তো এত রাতে ফোন করে না। তাহলে রজতাভ অচেনা নম্বরটা একবার দেখে শেষে ফোন ধরলেন। হ্যালো, কে বলছেন? উত্তর এলো, অতীত। তার মানে বিনপুরের কথা মনে পড়ে? বিনপুর? রজতাভ চমকে উঠলেন। সেই বহুদূর ছোট্ট পাহাড়ি অঞ্চলটা থেকে তারা তো প্রায় 20 বছর হলে চলে এসেছেন। এখনই সোদপুরে থাকেন। এত বছর পর সেখানকার কথা উঠছে কেন? রজতাভ এবার সাবধানে প্রশ্ন ছুঁড়লেন। আপনি কে বলুন তো? বিনপুর চেনেন? ভেসে এলো। সেখানকার কথা কি ভোলা যায়? সেই নিস্তব্ধ কাজির বাগান, বড় বড় ঝাঁকড়া আম গাছ, গা ছমছমে জমপুকুর। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আমরা কজন বন্ধু মিলে সেখানে আম পাড়তে যেতাম। দুপুরে ভূতের হাত থেকে বাঁচার জন্য পকেটে লোহার টুকরো পুড়ে গাছে চড়তাম। কিন্তু আপনি এসব... একটু হাসির শব্দ এলো। রজতাভ থমকালেন। হঠাৎই মনে হলো লোকটা জালি ফালি নয় তো। আজকাল তো প্রায় নানা গ্যাংয়ের কথা শোনা যায়। মনে হতেই একা ঘরে তার গা শিউরে উঠল। ওপারের শর্টটি এবার বলল, দিবুকে মনে পড়ে? কোন দিবু? কটা বাড়ি পরে থাকতো, ডাকনাম ভাই। বাবা হোমিওপ্যাথি চিকিৎসা করাতেন। রজতাভর ঠোঁটে হাসি রেখা ফুটে উঠল। বাড়িতে সাদা মতন একটা কুকুর ছিল। হ্যাঁ, বাড়ির পাশে একটা মাঠ। হ্যাঁ ঠিক। আর ওর একটা বোন ছিল, তার নাম বাবলি। তোর মনে আছে? তুই তুই সেই দীপু? আর কথা নেই। মোবাইলটা চুপ। দুপ্রান্তে অতীতে ডুব দেওয়া দুজন মানুষ। রজতাভর একে একে সব মনে পড়ে যাচ্ছিল। হ্যাঁ, বন্ধুর ভালো নাম দীপ্তেন্দু, দীপ্তেন্দু রায়, তা থেকে দীপু। কবেকার কথা। রজতাভ ওরফে রজতরা তখন সবে কলেজে উঠেছে। দেবুদের বাড়ির পাশের ছোট্ট মাঠটায় কজন বন্ধু মিলে ব্যাডমিন্টন খেলত। কখনো ক্রিকেট, গোল্লাছুট, ক্যারাম। কি দারুণ হাতছানি ছিল সেই বিকেলগুলোর। মনে আছে একদিন বিকেলে সঙ্গীরা কেউ নেই। রজত একা, চুপচাপ একটা ভাঙা পাঁচিলের ওপর পা ঝুলিয়ে বসে আছে। বাবলি দেখতে পেয়ে হঠাৎ জানালার শিক ধরে বলে ওঠে, মন খারাপ নাকি? কেউ আসেনি তাই। এখনও বাড়ি থেকে কেউ বেরোয়নি হয়তো, ডেকে দেখো। ডাকলেই কি সবাই আসে? বাবলি থমকায়, দু মুহূর্ত চোখে চোখ রাখে, তারপর বলে, না ডাকলেও কিন্তু অনেকে আসে না। এই কথার মানে কি? রজতের বুক ঢিপ ঢিপ করে, গলা আটকে আটকে যায়। যে কথা বলা যেত তাই যেন আবছা হয়ে আসে, ধরা দেয় না ঠিক। আরেক দিনের কথা। বিকেলে সেদিন অনেকে আসেনি। কজন মিলে কানামাছি খেলা হচ্ছিল। হঠাৎই সকলের মাথায় ছোটোবেলায় ফেরার ঝোঁক চেপেছিল। খেলতে খেলতে হঠাৎ চোখ বাঁধা অবস্থায় রজত একজনকে ছুঁয়ে ফেলে। তারপর জাপটে ধরতে খিলখিল করে হেসে ওঠে একটা মেয়ে গলা। হাসতে হাসতে বলে ওঠে, ছাড়ো ছাড়ো। রজত থতমতো খায়, দ্রুত ছেড়ে দিয়ে চোখ খুলে দেখে বাবলি। সে চোখ পাকিয়ে বলে ওঠে, হাত তো নয়, লোহা। সেদিন রাতে রজতের অনেকক্ষণ ঘুম আসে না। তারপর ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তারা সব ছোঁয়াছুঁই খেলছে, কিন্তু কাকে যেন কিছুতেই ধরা যাচ্ছে না। যতবার ধরতে যাচ্ছে খিলখিল করে হেসে দূরে চলে যাচ্ছে। সেই ছবি একদিন সত্যি হয়ে গেল। মানে রজতরা সেখানে থাকতে পারল না। বাবার বদলি চাকরি, হঠাৎই একদিন বহু দূরে পোস্টিং হলো। শুনে বন্ধুরা না যাওয়ার জন্য খুব পেড়াপিড়ি করলো, কিন্তু কী লাভ? যাওয়ার আগের দিন শুধু বাবলি বাড়ি আসে, জামা কাপড় সব গুছিয়ে দেয়, তারপর বলে, নাও দেখো, কিছু ফেলে যাচ্ছ না তো? রজত হঠাৎ থমকায়, বলে, যদি বলি যাচ্ছি। বাবলির কপালে বিন্দু বিন্দু ঘাম, সে শ্বাস টানে। তারপর ব্যাগগুলো বন্ধ করতে করতে উত্তর দেয়, বেশ তো, পরে এসে নিয়ে যাব। এমন কথার সাক্ষী হয়ে থাকে একটা রং চটা ঘর, জানলা বেয়ে ওঠা মাধবীলতা, টিকটিক করে চলা দেয়াল ঘড়ি, পাশের বাড়ির হঠাৎ বেজে ওঠা সন্ধ্যের শাঁখ।
পরদিন বেলা 10টায় বাড়ির সামনে একটা লরি এসে দাঁড়ায়। একে একে খাট, ড্রেসিং টেবিল, আলনায় উঠতে থাকে। দীপু, রনু, বরুণ, টাকু সবাই সার দাঁড়িয়ে একটা মাল বোঝাই লরির সামনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। দেখে তাদের এতদিনকার বন্ধু হাত নাড়তে নাড়তে হারিয়ে যাচ্ছে। পিছনে আরও দুটি ঘন কালো চোখ যাওয়ার পথের দিকে একদৃষ্টে তাকিয়ে। সেই দীপু এত বছর পর কেন? রজত এবার এমন প্রশ্ন তুলতে দীপু আসল কথা এলেন। বললেন, হ্যাঁ ঠিকই বলেছিস, তোরা চলে আসার পর তোকে অনেক খুঁজেছি, পাইনি। আজ এত বছর পর একজনের কাছে তোর মোবাইল নম্বরটা পেয়ে সেই থেকে ট্রাই করছি, করতে করতে এই এত রাতে পেলাম। বাহ, ভালো করেছিস। তা তোরা সব ভালো আছিস তো? হ্যাঁ। বাবলির কি খবর? ও তো এখন আমার কাছে থাকে, বিধবা। সে কি করে? সে অনেক কথা, দেখা হলে বলবো। তা তোরও স্ত্রী শুনলাম? হ্যাঁ রে, বছর 10 হলো মারা গেছে, ক্যান্সার। ইস, ভেরি স্যাড। তা তোর কি এখানে আসার কথা ছিল? আমার? রজতবাব হঠাৎ চমকে উঠলেন। কেন, কে বলল? কেউ না, বা অনেকে তো ফিরে, তাই বললাম। রজতবাবু চুপ করে গেলেন। একটাই মাত্র মেয়ে, মিমি, হোস্টেলে থেকে লেখাপড়া করে। সারা বাড়িতে রজতবাবু এখন একা। বিনপুরের দিনগুলো মনে পড়ে তার। ওখান থেকে চলে আসার পর আর কখনো যাওয়া হয়নি। একবার কি যাওয়ার কথা ছিল? মানুষ কি কোথাও ফিরে? ভাবনাটার মধ্যে দীপু হঠাৎই এক আমন্ত্রণ ছুঁড়ে দিলেন। কিরে, এত কি ভাবছিস? শোন, যে জন্য ফোন করা, সামনের মাসের 14 তারিখ রবিবার, সেই দিন এখানে আসতে পারবি? একটা সারপ্রাইজ আছে, খুব মজা হবে, একটা জিনিসও পাবি। অবাক হন রজত। আমার জন্য? কি সারপ্রাইজ, কি জিনিস? দীপু হাসেন। আয় না, এলেই জানতে পারবি। নির্দিষ্ট দিনের জন্য টিকিট কাটলেন রজতাবু, ব্যাগ গোছালেন, তারপর দূরপাল্লার এক ট্রেনে চেপে বসলেন। স্টেশনে নামতেই এক পাখি ডাকা দেহাতি এলাকা, লাল মাটির পথ। হ্যাঁ, এই সেই বিনপুর। ঠিক বাড়িতে পৌঁছে দরজার কড়া নাড়তেই এক মাথার টাক, চোখে মোটা ফ্রেমের কালো চশমা একজন বয়স্ক লোক দরজা খুলে দিলেন। রজতাবু মুখ তুলে তাকিয়ে থাকলেন। লোকটি অল্প হেসে বললেন, আমি দীপু। রজতাবু ঘরে ঢুকলেন। জানা গেল দীপু বিয়ে করেননি, বাবলির জন্যই করেননি। বাবা মারা যাওয়ার পর বাবার হোমিওপ্যাথি চিকিৎসার কাজটাই করেন। কিছু জমি জিরেত আছে, গচ্ছিত আছে, চলে যায়। কিন্তু দীপু কি সারপ্রাইজের কথা বলছিলেন সেটা কোথায়? খানিক বাদই বোঝা গেল। একে একে আরও সব ছোটোবেলার বন্ধুরা এসে হাজির। সেই রনু, বরুণ, টাকু যেন কোন কালের গর্ভ থেকে একে একে সব উঠে এসেছেন, ঘরে ঢুকছেন। টাকু কাছেই থাকেন। বরুণ আর রনু একজন বর্ধমান, একজন বাঁকুড়ায়, চেনেই যাচ্ছে না। খানিক থমকে সবাই সবাইকে জড়িয়ে ধরলেন। জনবিরল পাহাড়ি অঞ্চল, সরল দেহাতি মানুষ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে। দূরে ছোট ছোট টিলা, ধাপ, হাতছানির মতো। সেদিকে মুখ করে বাইরের খোলা বারান্দাটায় সবাই ইজি চেয়ারে গা এলিয়ে বসেছেন। সামনে ছোট একটা টেবিল, সিগারেটের প্যাকেট, অ্যাস্ট্রে, যে যার মতো সিগারেট তুলে নিচ্ছেন, ধরাচ্ছেন। রজতাবু কথা তুললেন, নে এবার বল, কি বলবি বলছিলি, বল। দীপু সিগারেট ধরালেন, ধোঁয়া উড়িয়ে বললেন, আচ্ছা তোদের মনে পড়ে আমরা কজন কি দারুণ বন্ধু ছিলাম? একসঙ্গে ঘুরতাম, খেলতাম, পড়তে যেতাম। অথচ সেদিন খুঁজতে গিয়ে দেখি আমাদের কোনো গ্রুপ ফটোই নেই। শুধু শুধু একটাই আছে, কিন্তু তাও নষ্ট হয়ে গেছে। বলে উঠে দীপু এবার একটা খাম এনে এগিয়ে দিলেন। রজতাবু হাতে নিলেন, খুললেন। সবাই দেখলেন কবেকার তোলা একটা গ্রুপ ফটো। 5 জনই আছে, কিন্তু আবছা, বিবর্ণ, কাউকেই ভালো চেনা যাচ্ছে না। রনু আর টাকু দুই ধারে, টাকুর পর বরুণ, কিন্তু দীপু আর রজতাবুর মাঝখানে দুজনেরই গলা জড়িয়ে ধরে দাঁড়ানো অপরূপা সহস্য মেয়েটিকে। বাবলি না? বলে যেই মুখ তুলতে যাবে দেখে এক ছায়ামূর্তি, সাদা শাড়ি, মুখ নিচু, চোখে চশমা এক মহিলা টি টেবিলটা সযত্নে একটা ট্রে নামিয়ে রেখে আসতে বললেন, চা। রজতাবু ফটোটা থেকে সবিষয়ে মুখ তুললেন। দীপু হেসে বললেন, বাবলি। বাবলি এখন বিধবা, স্বল্পবাক। ওর একটাই ছেলে নীল, বিয়ে পড়ে। না,
সেই দিন আর কারো ফেরা হলো না, ফেরার কথাও নয়। দুপুরে বাবলিকে একা পেয়ে রজতাভ এগিয়ে যান। একটা নির্জন কৌতলায় জল তুলছে, রজতাভ পাশে এসে দাঁড়ালেন। এ কথা সে কথা খোঁজ খবর। তারপর হঠাৎই জবাবদিহির মতো বলে উঠলেন, আমি কিন্তু ফিরতেই চেয়েছিলাম, কিন্তু বাবা হঠাৎ মারা যাওয়ায়। বাবলি চুপ। তারপর আস্তে মুখ খুললেন, তা হঠাৎ এলাম, আসারই তো কথা। সেই যে কিছু পড়ে আছে কিনা দেখতে। এত বছর পর কেন, কিছু ফেলে গেলে কি থাকে না? বাবলি চোখ তুলে দেখলেন, বালতি হাতে নিলেন। তারপর বললেন, কে জানে, খুঁজে দেখো, বলে জল নিয়ে চলে গেলেন। দুপুরে এলাহি খাওয়া দাওয়া, দ্বিপুরি কাণ্ড। এর মধ্যে রজতাভর সঙ্গে নীলের বেশ ভাব হয়ে গেছে। দুপুরটা এভাবে কাটানোর পর বিকেলে সবাই ফের বারান্দায় এসে বসলো। দূরে পাহাড়, মাঠ, মাঠটার গায়ে কবেকার সব আশ্চর্য বিকেল ফুটে উঠছে। সেই ব্যাডমিন্টন, কানামাছি, ক্যারাম, গাদি খেলা, বুকের ভেতরটা তোলপাড় করে ওঠে। শুরু হয় আড্ডা, গান, পুরনো দিনের সব গল্প। এইসব ফেলে ফের যে যার ঠিকানায় চলে যেতে হবে। মনে হতেই রজতাভ বলে উঠলেন, কই, কী দিবি বলেছিলি? বরুণ বললেন, হ্যাঁ, আমাকেও তো তাই বলে ডেকে আনলি। বাকি দুজন জানালেন তাদেরও তাই বলেছেন দীপু। সবার বলা শেষ হলে সলজ্জ উত্তর দিলেন দীপু, আরে ব্যাস তেমন কিছু নয়। জিনিসটা কি বলবি তো? দীপু এবার হাসলেন, বললেন, না মানে আমাদের সেই গ্রুপ ফটোটা নষ্ট হয়ে যাওয়ায় আমার সেদিন এত খারাপ লেগেছিল যে মাথায় একটা প্ল্যান এলো, যদি এই কজনকে আবার এক জায়গায় ডেকে এনে এইরকমই একটা গ্রুপ ফটো তুলতে পারি, তুলে সবাইকে একটা করে দিতে পারি। রণ বললেন, গ্রেট আইডিয়া। টাকু ইতস্তত বললেন, কিন্তু তা কি সম্ভব? কেন নয়, সেই কজনই তো আছে, আয় না ওই রকম আর একটা ফটো তুলি, একটা ফ্রেমের মধ্যে আমাদের বন্ধুত্বটা রেখে দিই। অতএব ফের একটা হই হই আয়োজন। বাবলিকে বহু কষ্টে রাজি করানো গেল। পেছনে খোলা আকাশ, পাহাড়, সার সার সবাই আগের মতো দাঁড়িয়েছেন। শেষমেশ দীপু আর রজতাভুর মাঝখানে ধীর পায়ে বাবলি এসে দাঁড়ালেন। তারপর ছবিটার মতো দুজনের একটু গলা জড়িয়ে ধরতে হঠাৎ খিলখিল করে হেসে ফেললেন বাবলি। আর ঠিক সেই সময় ছেলে নীল মোবাইলের ক্যামেরা বাটন প্রেস করে দিল। ফের সেই আশ্চর্য ছবি দীপু সবার মোবাইলে পাঠিয়ে দিলেন। এটা দেওয়ার জন্যই সবাইকে ডেকে এনেছিলেন তিনি। পেয়ে সবাই খুশি, দেখছে, হাসছে। সেদিনের প্রত্যেকেই রয়েছেন ফটোটার ভিতর। তবু সবার চোখে জল। কি যেন নেই, কি যেন